আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওয়্যারলেস কমিউনিকেশন কি, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, এইসব ব্যাপার বিষয় সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করবো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট কাকে বলে? যে এরিয়া বা স্থানের মধ্যে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যায় তাকে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস বলে। তার মানে আমি একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে যে জায়গায় আমি ওয়্যারলেস মানে তার ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাব এরকম একটা নির্দিষ্ট স্থান বা এরিয়াকে মূলত ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। ব্যাপারটা আবার বুঝতে চেষ্টা করো। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া বা স্থান, যে এরিয়া বা স্থানে ওয়্যারলেস মানে তার ছাড়া আমি কিভাবে ইন্টারনেট সংযোগ পাবো সেটাকে মূলত ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস বলা হয়। তোমাদের বই সুন্দর করে লেখা আছে। এবং সে কি করে, সে বিভিন্ন বহনযোগ্য ডিভাইস যেরকম ল্যাপটপ, নোটবুক, পিডিএ, ট্যাব, স্মার্টফোন ইত্যাদি ডিভাইসে সেই ইন্টারনেট সংযোগ প্রদান করে। এখন ওয়ার্ল্ড ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টটা দুই ধরনের হয়, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক এবং একটা হচ্ছে হটস্পট। আমরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে পড়া আলোচনা করবো, এখন আমরা আলোচনা করবো হটস্পট নিয়ে। তো হটস্পট ব্যাপারটা কি? আমরা মোটামুটি কম বেশি সবাই হটস্পটের সাথে পরিচিত, তাও একটা ছোট একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক যা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে বহনযোগ্য ডিভাইস যেমন ল্যাপটপ, নোটবুক, স্মার্টফোন ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করে। আবার বুঝতে চেষ্টা করো, হটস্পট দেখো যেটা লেখা আছে। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন নেটওয়ার্ক যা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে বহনযোগ্য ডিভাইস ল্যাপটপ, নোটবুক, পিডিএফ, ট্যাব, স্মার্টফোন ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ প্রদান করে। আমাদের যদি মোবাইলে কারোর ডাটা না থাকে তখন আমরা কিন্তু আরেকজনের ফোন থেকে কিন্তু ইন্টারনেট ডাটাটা ইউজ করি, এবং ডাটাটা ইউজ করার প্রক্রিয়াটা কিন্তু কি হটস্পট। এবং হটস্পটের সাথে আমরা কি করি, বিভিন্ন বহনযোগ্য ডিভাইস যেরকম ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদিতে ইত্যাদি ডিভাইসে আমরা কি করতে ইন্টারনেট সংযোগ প্রদান করতে পারি। অনেক হটস্পটটা কয় ধরনের হয়? হটস্পটটা তিন ধরনের হয়: ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তো ব্লুটুথের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, কারণ আমরা ব্লুটুথ দিয়ে কি করছি, আমরা ব্লুটুথ দিয়ে আমাদের এক ফোন থেকে যদি অন্য ফোন আমরা যখন কোনো ডাটা ট্রান্সফার করতাম তখন আমরা কিন্তু আগে ব্লুটুথ দিয়েই ডাটাটা ট্রান্সফার করতাম, বাট এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এটা শেয়ার ইট দিয়ে দিই। তো হটস্পটের তোমাদের আগের আলোচনা, হটস্পটটা দেখতে কেমন এটা চিত্র দেখে বোঝার চেষ্টা করো। এটা একটা ল্যাপটপ, এবং এই ল্যাপটপ একটা ডাটা হটস্পট অন করছে, এবং হটস্পট অন করার পরে দেখো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে তিনটা ডিভাইস, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে তিনটা ডিভাইস কি করতে পারতেছে, ইন্টারনেট সংযোগ ইউজ করতে পারতেছে। তাহলে সে কি করছে, হটস্পট অন করছে এবং তার আশেপাশে যে তিনটা ডিভাইস সেই তিনটা ডিভাইস কি করতেছে, তার সাহায্যে ইন্টারনেট সংযোগ পাচ্ছে এবং তার ইন্টারনেট ইউজ করতে পারছে। তখন চলে আসো ব্লুটুথ। ব্লুটুথ আমরা জানি যে আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যদি আমরা যখন তথ্য আদান প্রদান করতাম তখন আমরা ব্লুটুথের মধ্যে তথ্য আদান প্রদান করতাম, এবং তার ডাটা রেটটা কতটুকু, সাধারণত সে 1 থেকে 100 মিটার দূরত্বে যে কোনো ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে, তার বেশি হলে সে আর পারে না। আচ্ছা, এবং ব্লুটুথটাকে কি বলা হয়? ব্লুটুথটাকে প্যান বলা হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা জানি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং ল্যান্ড প্যান এগুলো আমরা নেটওয়ার্কের প্রকারভেদে আলোচনা করবো আমাদের পরের টপিকে। এতটুকু বুঝে রাখো, এটা হচ্ছে একটা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান পদ্ধতি যা ওয়্যারলেসের মাধ্যমে, এবং সাধারণত এটা 1 থেকে 100 মিটার দূরত্বে ডেটা আদান প্রদান করতে সক্ষম, এবং এটাকে কি বলা হয়, প্যান নেটওয়ার্ক বলা হয়। এবং এটা একটা স্ট্যান্ডার্ড আছে, এবং স্ট্যান্ডার্ডটা হচ্ছে IEEE 802.15। এটা ভালো করে মনে রাখবা, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। এবং ব্লুটুথে দুই ধরনের হয়, একটা হচ্ছে পিকোনেট, একটা হচ্ছে স্ক্যাটারনেট। এবং এই সম্পর্কে আসলে তেমন ডিটেলস আলোচনা করা কিছু নাই, এই দুইভাবে কাজ করে। তারপর চলে আসে ওয়াইফাই। তো ওয়াইফাই এর সাথে আমরা সবাই পরিচিত, আমাদের বাসায় সবাই একটা ওয়াইফাই রাউটার থাকে, এবং ওয়াইফাই রাউটার মধ্যে আমরা কি করি, বিভিন্ন ধরনের মানে ইন্টারনেট অ্যাক্সেস করি। এবং ওয়াইফাই এর ছোট একটা ডেফিনেশন আছে। ওয়াইফাই দেখো, ওয়াইফাই এর শব্দটার পূর্ণরূপ কি? ওয়াইফাই শব্দটার পূর্ণ হচ্ছে ওয়্যারলেস ফাইবিলিটি। এবং এটাকে কাকে বলে? এটা হচ্ছে ওয়াইফাই কে তুমি ওয়াইফাই কে কয়ভাবে লিখতে পারো? তাহলে এই জায়গায় কথাটা লিখা নাই, ওদের বই লিখা আছে। দেখো ওয়াইফাই কে এভাবে লিখা যায়, একসাথে লিখা যায়, বড় করে লিখা যায়, কয়েকভাবে লিখা যায় ওয়াইফাই ওয়ার্ডটাকে। এবং মূলত কাকে বলে? ওয়াইফাই হলো একটি স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা টেকনোলজি যার সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসে তথ্য আদান প্রদান করা যায়, ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই জায়গায় লেখা আছে কথাটা দেখো, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি যার সাহায্যে পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইস সমূহ যেমন ল্যাপটপ, নোটবুক, পিডিএফ, স্মার্টফোন এবং বিভিন্ন ফিক্সড কমিউনিকেশন ডিভাইস সমূহে তারবিহীন ইন্টারনেট সংযোগ প্রদান করে। সে কি করে? তার ব্যতীত মানে তার ছাড়া যে বিভিন্ন ডিভাইসে সেই ডিভাইসগুলোতে সে কি করে ইন্টারনেট সংযোগ প্রদান করে।
যেরকম আমাদের বাসাতে আমরা একটা ওয়াইফাই রাউটার ইউজ করি, ওয়াইফাই রাউটারের সাহায্যে কিন্তু আমাদের বাসায় অনেকগুলো ডিভাইস একসাথে আমরা কি করতে পারবো, ইন্টারনেট সেবা নিতে পারি। এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে মূলত ওয়াইফাই বলে, এবং স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে WLAN। এবং এটার IEEE থেকে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। এই দেখো, এটা IEEE 802.11, এটা মুখস্থ করে রাখবা। তারপর চলে আসো, এবং এটার কতগুলো স্ট্যান্ডার্ড আছে, যে 802.11a, 802.11b, 802.11g, 802.11n, 802.11s। কিন্তু সর্বাধিক এবং জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে 802.11ac। এটা হচ্ছে তার সর্বাধিক জনপ্রিয়, এবং এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এবং এটার কাভারেজ কতটুকু বিভিন্ন, আসলে এই জায়গায় বলা যায় না যে কোনটা কতটুকু, কারণ এক এক রাউটারের এক এক এরিয়া থাকে, মানে এক এক রাউটার এক একটা এরিয়া কভার করতে পারে। কেউ 65 মিটার, কেউ 70 মিটার, কেউ 80 মিটার, কেউ ফুল বিল্ডিং। এটা ডিপেন্ড করে তোমার রাউটারটা আসলে কত দামি, দামের উপর ডিপেন্ড করে যে সেটা কতটুকু পর্যন্ত তার সেবাটা প্রদান করবে। তারপরে চলে আসে ওয়াইফাই রাউটারের সুবিধা এবং ওয়াইফাই রাউটারের অসুবিধা। তো আমরা একটু পিকচারের মধ্যে বোঝার চেষ্টা করি ওয়াইফাই রাউটারগুলো কি অফার। তো সাধারণত আমাদের বাসার যে ওয়াইফাই রাউটারগুলো আছে, ওয়াইফাই রাউটারগুলো দেখতে অনেকটা এরকম। এক একজন এক রকম হয়, কারো ব্ল্যাক হয়, কারো হোয়াইট হয়, বিভিন্ন ধরনের রাউটার আছে জায়গায় দেখো। তো ওয়াইফাই রাউটারগুলো সাধারণত দেখতে এরকম, সবাই জানো, তোমরা সবাই দেখেছো। এবং ওয়াইফাইয়ের মধ্যে আমরা কীভাবে সেবা প্রদান করি সেটা দেখার চেষ্টা করো। যখন একটা ঘরে ওয়াইফাই রাউটারটা থাকে, তখন আমরা ওয়াইফাই রাউটারের সাহায্যে কত ধরনের কিছু নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের আমাদের মোবাইলগুলো নিয়ন্ত্রণ করি, আমাদের গাড়িতে যদি কোনো সেন্সর লাগানো থাকে সেটা নিয়ন্ত্রণ করতে পারি, আমার বাসার সিকিউরিটি সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা একটা ঘরের ভিতরে ওয়াইফাই রাউটার ইউজ করে কিন্তু আমরা বিভিন্ন স্মার্ট ডিভাইসগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা এটা ডায়াগ্রামের সাথে বোঝার চেষ্টা করলাম। তো মূলত আমরা বোঝার চেষ্টা করলাম ওয়াইফাইটা কি, এর সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা বই থেকে পড়ে নিবে। তারপরে আমাদের টপিকটা হচ্ছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সটা কি, বা ওয়াইম্যাক্সটা কাকে বলে? তো ওয়াইম্যাক্স এর ফুল মিনিং কি? ওয়াইম্যাক্স এর ফুল মিনিংটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর ফুল মিনিং। এবং ওয়াইম্যাক্সটাকে কাকে বলে? ওয়াইম্যাক্স হলো ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক টেকনোলজি, যার সাহায্যে বিস্তৃত এলাকা জুড়ে তারবিহীন ব্যবস্থায় ফিক্সড ও ইন্টারনেটে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হয়। কথাটার মিনিং হচ্ছে, এটা এমন একটা টেকনোলজি যেটা হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা কি করে বিস্তৃত এলাকা জুড়ে, মানে একটা এলাকা জুড়ে এবং বিভিন্ন ফিক্সড ডিভাইসে কি করে বিভিন্ন ধরনের উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। আমরা এই পিকচারটা থেকে বোঝার চেষ্টা করি। খেয়াল করো, এই জায়গায় তিনটা টাওয়ার আছে। তিনটা টাওয়ার থেকে সে কি করতেছে, বিভিন্ন ডিভাইসে, কম্পিউটার বা মোবাইল বা বিভিন্ন ডিভাইসে সে কি করতেছে, উচ্চ গতির ইন্টারনেট। কিন্তু আগে যে আমাদের ওয়াইফাই রাউটারটা দেখছিলাম, ওয়াইফাই রাউটার কিন্তু সে কিন্তু উচ্চ গতির ইন্টারনেট প্রদান করতে পারতো না। সেই নির্দিষ্ট পরিমাণে একটা ইন্টারনেট সেবা প্রদান করতো, এবং সেটা নির্দিষ্ট সীমার মধ্যে। কিন্তু ওয়াইম্যাক্সটাকে সে বিস্তৃত এলাকা, মানে তার এরিয়াটা অনেক বড়, এবং সে কি করে প্রত্যেকটা ডিভাইসে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। তো দেখো, এটা আমরা একটা চিত্রের মধ্যে বোঝার চেষ্টা করি। আসো, যদি এটা একটা নির্দিষ্ট এরিয়া হয় বা একটা এলাকা হয়, দেখো একটা একটা টাওয়ার, এই টাওয়ার থেকে দেখো এই বাড়িতে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসকে সে ইন্টারনেট সেবা প্রদান করতেছে। এই বাড়িতেও সে ইন্টারনেট সেবা প্রদান করতেছে, এই যে লোকটাকেও সে ইন্টারনেট সেবা প্রদান করতেছে, এবং সে একটা ক্যাফেতেও ইন্টারনেট সেবা প্রদান করতেছে। তো আমাদের ওয়াইফাই এবং ম্যাক্সটা কিন্তু আলাদা। ওয়াইফাইটা কিন্তু সেই ওয়াইফাই কিন্তু শুধু একটা বাড়িতে, একটা ঘরে সেই ইন্টারনেট সেবা প্রদান করতেছে, কিন্তু ওয়াইম্যাক্সটা কি করতেছে, যে একটা বিস্তৃত এলাকাতে কিন্তু ইন্টারনেট সেবা প্রদান করতেছে, এবং উচ্চগতির ইন্টারনেট। আচ্ছা, আমরা আবার বই ফিরে যাই। তো এটা একটা স্ট্যান্ডার্ড আছে, এবং স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। আমরা দেখছিলাম আমাদের ব্লুটুথের স্ট্যান্ডার্ড ছিল 802.15, আমাদের ওয়াইফাই স্ট্যান্ডার্ড ছিল 802.11, এবং ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। এগুলো তোমরা মুখস্থ করে নিবে। তারপর দেখো, ওয়াইম্যাক্সের একটা ডাটা রেটের একটা নির্দিষ্ট ফিক্সড আছে। এটা কি করে, সর্বনিম্ন হচ্ছে 30 Mbps এবং সর্বোচ্চ হচ্ছে 75 Mbps। এবং যদি ডিভাইসটা স্থির থাকে, তাহলে সে কি করতে পারে, 1 Gbps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। যদি আমি বাসায় বসে যদি আমি কোনো মডেলের সাহায্যে ইন্টারনেট ইউজ করি, তাহলে আমি কি করতে পারি, দেখো আমার ডিভাইসটা কিন্তু ফিক্সড, আমার কম্পিউটারটা কিন্তু লড়াচড়া করা লাগে না, কম্পিউটারটা এক জায়গায় ফিক্স থাকে। কারণ আমি যদি মডেমের মাধ্যমে, যদি মডেমটা হচ্ছে ওয়াইম্যাক্স, আমি যদি মডেমের মাধ্যমে যদি ইন্টারনেট সংযোগ প্রদান করি, তাহলে যেহেতু আমার ডিভাইসটা ফিক্সড, যেহেতু আমার ডিভাইসটা আমি নড়াচড়া করতেছি না মোবাইলের মতো, মোবাইল কিন্তু আমরা এদিক সেদিক নিয়ে চলে যাই, কিন্তু কম্পিউটার কিন্তু আমরা মুভ করতে পারি না।
তো সেহেতু কি করে ওই ফিক্সড ডিভাইসে উচ্চ গতির ইন্টারনেট, তার মানে 1 GB পর্যন্ত সে কি করতে ডেটা ট্রান্সফার করতে পারে। ওয়াইম্যাক্স এর কিছু অংশ আছে, দুটি প্রধান অংশ, বেস স্টেশন, ওয়াইম্যাক্স রিসিভার। এই জিনিসগুলো তোমাদের আলোচনা করা আছে, এগুলো তোমরা রিডিং করে নিবে। আর তোমাদেরকে মেইন টপিকগুলো আলোচনা করার চেষ্টা করতেছি। ওয়াইম্যাক্স এর সুবিধা ডিটেলস আলোচনা করা আছে, ওয়াইম্যাক্স এর অসুবিধা ডিটেলস আলোচনা করা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই এর পার্থক্যটা আছে। তুমি যদি ভালো করে ওয়াইম্যাক্স এবং ওয়াইফাই পার্থক্যটা ভালো করে মুখস্থ করে ফেলো, তাহলে তুমি আসলে যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার করতে পারবা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স থেকে। এবং এই পার্থক্যটাতে সব ধরনের তথ্য দেয়া আছে, তার স্ট্যান্ডার্ড কত, সে কোন টেকনোলজি ইউজ করে, তার কাভারেজ এরিয়া কত, কার খরচ বেশি, এভরিথিং। তো তুমি যদি মূলত এই দুইটা পার্থক্য মুখস্থ করো, তাহলে তোমার কিন্তু এই যে উপরের সব কথাগুলো কিন্তু এটার ভিতরে চলে আসে, তোমার পার্থক্যটা মুখস্থ করে ফেলবে। তো তারপর আমরা চলে যাবো মোবাইল যোগাযোগে, যেটা আমরা আলোচনা করে এসেছিলাম একটু আগে। আমাদের ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস দুইটা ছিল, একটা ছিল হটস্পট এবং একটা ছিল মোবাইল যোগাযোগ। হটস্পটে আবার তিনটা ছিল, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এখন আমরা চলে আসবো মোবাইল নেটওয়ার্কে। তো চলো আলোচনা করার চেষ্টা করি মোবাইল যোগাযোগটা কি। তো আমরা সাধারণত আমরা যে এখন ফোন ইউজ করি, যে মোবাইলটা ইউজ করি, যে টেকনোলজি ইউজ করে ব্যবহার করে, মূলত সেটাই হচ্ছে মোবাইল যোগাযোগ। এবং এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে জিএসএম এবং একটা হচ্ছে সিডিএম। তো জিএসএমটা কি? জিএসএমটার ফুল মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এবং সিডিএমটা হচ্ছে কোড ডিভিশন ফর মাল্টিপল অ্যাক্সেস কন্ট্রোল। আচ্ছা, তো মূলত দুইটা টেকনোলজি কি সেটা আমরা আলোচনা করবো। আমরা সাধারণত দুইটা টেকনোলজি ব্যবহার করে ফোনে কথা বলি। তো আমরা আগে দেখবো যে মোবাইল যে টেকনোলজিটা সেটা কিভাবে কাজ করে। তো মোবাইল যে টেকনোলজিটা সেভাবে কিভাবে কাজ করে সেটা খেয়াল চেষ্টা করি। আচ্ছা, আমরা আগে জানার চেষ্টা করি আমাদের যে মোবাইলগুলো আমরা যে ইউজ করি, সর্বপ্রথম কোন মোবাইলটা আবিষ্কার হয় এবং সেটা দেখতে কেমন ছিল। তো দেখো, 1973 সালে প্রথম হ্যান্ডসেট তৈরি করে মোটরোলা কোম্পানি, এবং এটার ওজন ছিল প্রায় 2.2 পাউন্ড বা 1 কেজি। দেখার চেষ্টা করি কোনটা কেমন ছিল। দেখো, সর্বপ্রথম যে ফোনটা আবিষ্কার করা হয় 1983 সালে, ফার্স্ট ফোন যেটা মোটরোলা কোম্পানি আবিষ্কার করে, এবং এই ফোনটা ওজন ছিল 2.2 পাউন্ড বা 1 কেজি। একটা ফোনের কেজি হচ্ছে 1 কেজি, কিন্তু এখন আমাদের ফোনগুলো কিন্তু খুব হালকা হয়। আমরা আলোচনা করবো এই ব্যাপারগুলো নিয়ে। এটা ছিল আমাদের সর্বপ্রথম ফোন, এবং এটা আবিষ্কার করে মোটরোলা কোম্পানি। আমরা আবার স্লাইডে ফিরে যাই। তো বর্তমান ফোনগুলোতে দেখো, আমরা আসলে এই ফোনটা তো শুধু কথা বলা যেত, কিন্তু বর্তমান ফোনগুলোতে আমরা শুধু কথাই বলি না। বর্তমান ফোনগুলোতে আমরা কি করি, আরো বিভিন্ন ধরনের সার্ভিস আছে। আমরা মেসেজ পাঠাতে পারি, এমএমএস পাঠাতে পারি, বিভিন্ন অডিও পাঠাতে পারি, ভিডিও হতে পারি, আমরা বিভিন্ন গেমস খেলতে পারি, অনেক ধরনের ফটোগ্রাফি করতে পারি। এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটার সাথে হচ্ছে আমাদের জেনারেশন জড়িত, এবং জেনারেশনটা আমরা ধাপ বাই ধাপ আলোচনা করবো। তো দেখো, মোবাইল টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা বুঝার চেষ্টা করি প্রথমে, তারপর আমরা একটা একটা করে আলোচনা করবো। মোবাইল কভারেজের জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডার এলাকাকে ছোট ছোট সৌরজগৎকৃত অংশে ভাগ করে। এই জিনিসটা খেয়াল করো, চিত্রটা দিকে ভালো করে তাকাও এবং বুঝার চেষ্টা করো। দেখো, এই জায়গার যে এরিয়াটা, সেই এরিয়াটা মোবাইল প্রোভাইডার, মানে যারা তুমি যেই সিমটা ইউজ করো ওই সিমের যারা কোম্পানি, যারা তোমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করে, তারা প্রত্যেকটা এরিয়াকে সৌরজগৎকৃতি, মানে ছয়টা, দেখো ওর ছয়টা দিক, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সৌর প্রযুক্তিতে আকারে ভাগ করে এবং অনেকগুলা ভাগ করে। আচ্ছা, তো মোবাইল কমিউনিকেশনের জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডার এলাকাকে ছোট ছোট সৌরভুজাকৃতি অংশে ভাগ করে, এবং এই সৌরভুজাকৃতি এক একটি অংশকে সেল বলে। দ্যাট মিনস এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রত্যেকটা কি এক একটা সেল। আচ্ছা, তো এই সেল শব্দটা আসছে সেলুলার ফোন থেকে। প্রতিটি সেলের একটা নির্দিষ্ট চ্যানেল ক্যাপাসিটি থাকে, এবং একই সাথে কতজন গ্রাহক কথা বলতে পারবে তাকে চ্যানেল ক্যাপাসিটি বলে। খেয়াল করো, এই সেলের একটা নির্দিষ্ট চ্যানেল ক্যাপাসিটি আছে, তার মানে এই সেলে যতজন লোক থাকবে ততজন লোক কতটুকু ফ্রিকোয়েন্সি ইউজ করে কথা বলবে। আবার এই সেলের আলাদা, এই সেলের আলাদা, তার মানে প্রত্যেকটা সেলের একটা আলাদা নির্দিষ্ট চ্যানেল ক্যাপাসিটি থাকে। তার মানে এই সেলের ভিতরে যতজন গ্রাহক থাকবে ততজন গ্রাহক কোন ফ্রিকোয়েন্সিতে কথা বলবে এটা তারা ফিক্সড করে দেয়। তারপরে যদি কোনো সেলের গ্রাহক সংখ্যা বেশি হয়, তাহলে এক সেলকে একাধিক সেলে বিভক্ত করতে হয়। এখন খেয়াল করো, মনে করো এই সেলের গ্রাহক সংখ্যা বেশি, সে কাভার করতে পারছে না, তখন কি করে এটাকে আরেকটা সেলে ভাগ করে নতুন আরেকটা সেল গঠন করা। ব্যাপারটা বুঝতে পারছো? যদি এই সেলে গ্রাহক সংখ্যা বেশি হয় তখন কি করে, এই সেলটাকে ভাগ করে নতুন আরেকটা সেল গ্রহণ করা। এবং প্রতিটি সেলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যেটা আমরা আগেই বলছি, এবং পাশাপাশি দুটি সেলের ফ্রিকোয়েন্সি কখনোই এক থাকে না। এখন খেয়াল করো, এই সেলে মানুষ বেশি থাকতে পারে, এই সেলে মানুষ কম থাকতে পারে।
যে সেলে যতটুকু মানুষ থাকে ততটুকু ফ্রিকোয়েন্সি দেওয়া হয়। তার মানে হচ্ছে এই সেলে যে ফ্রিকোয়েন্সি এই সেলে সেই ফ্রিকোয়েন্সি হবে না। দুইটা সেলে দুইটা সেলের কি থাকবে, সবসময় আলাদা ফ্রিকোয়েন্সি থাকবে, তাই না? তারপরে দেখো প্রতিটি সেলে অ্যান্টেনা সহ একটি ছোট অফিস থাকে যা বেস স্টেশন নামে পরিচিত। দেখো প্রত্যেকটা সেলের ছোট একটা অ্যান্টেনা সহ একটা অফিস আছে না, দেখো প্রত্যেকটা সেলে ছোট ছোট একটা অ্যান্টেনা সহ অফিস আছে, এবং এই অফিসটাকে বলা হয় মূলত বেস স্টেশন অফিস। এবং এই সবগুলো বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করে কি এমটিএসও, এটাকে বলা হয় মোবাইল টেলিফোন সুইচ অফিস। তাহলে আমরা দেখতে পেলাম যে বেস স্টেশনটা কি, এবং সবগুলো বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করে কে, মোবাইল টেলিফোন সুইচ অফিস। এবং মোবাইল টেলিফোন সুইচ অফিস শুধু বেস স্টেশনে নিয়ন্ত্রণ করে, তার আরও কাজ আছে। সে কি করে, দুটি ফোন কলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়া, ডেটা আদান প্রদান করা, কল ইনফরমেশন রেকর্ডিং, বিলিং সিস্টেম সবকিছু নিয়ন্ত্রণ করে। কারণ তুমি যখন ফোনে কথা বলতেছো তোমার ফোনের রেকর্ড করা, তোমার বিলিং সিস্টেমটা নিয়ন্ত্রণ করা, তোমার কল বিচ্ছিন্ন হয়, সব কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে এমটিএসও বা মোবাইল টেলিফোন সুইচ অফিস। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। এবং খেয়াল করো, এদিকে আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে হ্যান্ড অফ। হ্যান্ড অফটা কি, মনে করো এই সেলে একজন লোক, এই যে এই সেলের একজন লোক কথা বলতে বলতে এই সেলে চলে গেল। যখন এক সেল থেকে অন্য সেলে চলে যায় তখন সাধারণত ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু ফোনটা ডিসকানেক্ট না হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় হ্যান্ড অফ। যদি এক সেলের মানুষ অন্য সেলে চলে যায়, যদি ফোনটা স্বয়ংক্রিয় থাকে, তাহলে যে টেকনোলজিটা ব্যবহার করা হয় মূলত এই টেকনোলজিটাকে বলা হয় কি, হ্যান্ড অফ। তো আমরা যে মোবাইল টেলিকমিউনিকেশন কিভাবে কাজ করে সেই জিনিসটা বোঝার চেষ্টা করলাম, এবং তার ভিতরে দেখো যে এমটিএসও কি কাজ করে সেটা দেখলাম, বেস স্টেশন কি কাজ করে সেটা দেখলাম, এবং এমটিএসও কি কি নিয়ন্ত্রণ করে এই ব্যাপারটা আমরা দেখলাম। আমাদের পিকচারের ভিতরে কিন্তু সবকিছু জিনিস চলে আসছে, এবং আমরা দেখো পিকচারের ভিতরে হ্যান্ড অফ যে এটা হ্যান্ড অফটা চলে আসছে। তো আমরা পিকচার থেকে সবগুলো টপিক সম্পর্কে আইডিয়া পেলাম, বেস স্টেশন, এমটিএসও, এমটিএসওর কাজ কি, এবং হ্যান্ড অফের কাজ কি। এখন আমরা ফার্স্টের দিকে বলছিলাম যে তোমাদের মোবাইল টেকনোলজি দুইটা প্রযুক্তি ইউজ করা হয়, একটা প্রযুক্তি হচ্ছে জিএসএম এবং একটা প্রযুক্তি হচ্ছে কি সিডিএম। তো জিএসএম এবং সিডিএমটা কি আমরা আলোচনা করি। দেখো জিএসএমটা কি, জিএসএমটা হচ্ছে 1982 সালে গ্রুপ স্পেশাল মডিউল নামে পরিচিত ছিল, কিন্তু পরে এটাকে নামকরণ করে করা হয় গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এটি একটি উন্মুক্ত ডিজিটাল সেলুলার প্রযুক্তি যা ভয়েস কল এবং ডেটা সার্ভিসে ব্যবহার করা হয়, এবং এটার বৈশিষ্ট্য এবং অনেক কিছু আছে। মূলত এক কথা যদি বলতে চাই, আমরা সাধারণত আমরা এখন বর্তমানে আমাদের যে ফোনগুলো ব্যবহার করি সেই ফোনগুলো মূলত জিএসএম প্রযুক্তি। দেখো আমাদের ফোনগুলোতে আমরা একটা দুইটা তিনটা দুইটা সিম ইউজ করতে পারি, তিনটা সিম ইউজ করতে পারি। আমাদের ফোনগুলো কি হয়, আমাদের এক ফোন থেকে অন্য ফোনে আমরা কথা বলতে পারি, মানে আমরা একটা সিম থেকে অন্য সিমে কথা বলতে পারি। এই যে প্রযুক্তিটা মূলত প্রযুক্তিটা হচ্ছে জিএসএম। আর সিডিএম যে প্রযুক্তিটা সেটা হচ্ছে, খেয়াল করো, সিডিএম হচ্ছে পোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এবং সে কি করে, আমাদের যে আগের যে ফোন ইউজ করতাম আমরা, আমাদের একটা ফোন ছিল আগে সিটিসেল। তো সিটিসেল ফোনটাকে মূলত কি বলা হয়, সিটিসেল ফোনটা ছিল সিডিএম। দেখো সিটিসেল ফোনটা দেখতে কেমন ছিল, বুঝে আগে দেখো তারপর সিডিএম। এই পিকচারটা দেখার চেষ্টা করো সিটিসেল ফোনগুলো কেমন ছিল। সিটিসেল ফোনগুলোতে শুধুমাত্র ব্যাটারি ছিল, আর কিছু ছিল না, কারণ তার ভিতরে সেটটা যে সিমটা ছিল এই সিমটা ফিক্সড থাকতো। এই সিমটা তার ভিতরে ফিক্স থাকতো, তুমি ইচ্ছা করলে এই ফোনে তুমি কোনো নতুন সিম ব্যবহার করতে পারতে না। তোমাকে শুধু, এবং তুমি সিটিসেল ফোনেই কথা বলতে পারতো, অন্য কোনো সিটিসেল টু সিটিসেল অনেক সুবিধা ছিল, বাট অন্য অন্য ফোনে কথা বলাটা প্রবলেম ছিল। বাট ওদের ফোনগুলোতে শুধু একটা সিমই ব্যবহার করা যেত। কিন্তু আসলে এখন এই প্রযুক্তিটা খুব দুর্বল, এবং এই প্রযুক্তিটা এখন বর্তমানে নাই বললেই চলে। এখন আমরা যে প্রযুক্তিটা ইউজ করি সেটা মূলত বলা হয় জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এবং এই প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে কোনো জায়গায় যে কোনো অংশে কথা বলতে পারি। কিন্তু এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সিডিএম এর যে প্রযুক্তি ছিল সেই প্রযুক্তিটাকে মূলত গ্রিন ফোন বলা হতো। কেন গ্রিন ফোন বলা হতো, কারণ এই সিডিএম এর যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ছিল এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক কম ছিল। যার কারণে কি হতো, যার কারণে আমাদের যে আশেপাশে যে পরিবেশ সেই পরিবেশটা কম ধ্বংস হতো, যেটা এখন হচ্ছে না। এখন আমাদের যে ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার কারণে আমাদের পশু পাখি মারা যাচ্ছে, আমাদের বিভিন্ন গাছপালা, এবং ইভেন আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা যখন ফোনে কথা বলি আমাদের মাথায় প্রবলেম হতে পারে, চোখে প্রবলেম হতে পারে, অনেক ধরনের প্রবলেম হতে পারে। কিন্তু সিডিএম এর ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে এটাকে গ্রিন ফোনও বলা হতো। তার মানে এটা কি হতো, পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। এবং এই, তো আমরা বোঝার চেষ্টা করলাম যে জিএসএমটা কি এবং সিডিএমটা কি। এটাকে মূলত কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বলে, ঠিক আছে। তো তারপর আমরা চলে যাব যে আমাদের একটা ফোন সেটে কতগুলো অংশ থাকে। আমাদের সাধারণত একটা ফোনে প্রধানত তিনটা অংশ থাকে। কি কি অংশগুলো থাকে,
একটা কন্ট্রোল ইউনিট থাকে, একটা ট্রান্সসিভার থাকে এবং এন্টিনা সিস্টেম থাকে, এবং আরো অনেক অংশ থাকে, ব্যাটারি থাকে, ইনপুট মেকানিজম থাকে, স্ক্রিন থাকে, সিম থাকে, আইএমই নাম্বার থাকে। তো দেখো, কন্ট্রোল ইউনিটটা হচ্ছে মূলত আমার মাদারবোর্ডটা, একটা ট্রান্সসিভার হচ্ছে রিসিভার সিস্টেমটা, মানে তুমি যে তথ্য রিসিভ করবা বা তথ্য পাঠাবা। অ্যান্টিনা সিস্টেম এটা আসলে আগে আমাদের মোবাইলের উপরে থাকতো, এখন আর নাই। ব্যাটারি অবশ্যই লাগবে, ইনপুট মেকানিজম, তুমি কিভাবে ইনপুটে ওয়ান নাম্বার তুমি ক্লিক করবা। স্ক্রিন সিস্টেম এখন সাধারণত সবাই আমরা টাচ স্ক্রিন ফোন ইউজ করি। সিম, এটা ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। আমাদের প্রত্যেকের মোবাইলে একটা করে সিম থাকে, যে সিমের মধ্যে আমরা কথা বলি। এবং আইএমই নাম্বার, আইএমই নাম্বারটা কি, ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, যার মাধ্যমে যদি আমাদের কোনো ফোন হারিয়ে যায় আমরা আইএমই নাম্বারের মাধ্যমে ট্র্যাক করে ফোনটাকে খুঁজে পেতে পারি। তো এই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করছি তোমাদের অনেকবারই, যে আমাদের ফোনে কি কি পার্টস থাকে এবং সিমের সিমের কাজটা কি করে এবং আইএমই নাম্বারের কাজটা কি। এবার আমরা চলে যাব যে আমাদের যে জেনারেশন, যে আমাদের ফোনগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, বাট এখন চলতেছে ফিফথ জেনারেশন। প্রত্যেকটা জেনারেশন সম্পর্কে আমরা প্রত্যেকটা জেনারেশন ফোনগুলো দেখার চেষ্টা করবো। তোমরা এদিক থেকে ডিটেলস পড়বা যে কোন জেনারেশনের ফোনগুলো কেমন থাকতো, দেখতে কেমন ছিল। আমি তোমাদেরকে জাস্ট তাহলে আইডিয়া দিতে চেষ্টা করবো যে আমাদের প্রথম জেনারেশনের ফোনগুলো দেখতে কেমন ছিল, সেকেন্ডটা দেখতে কেমন ছিল, থার্ডটা দেখতে কেমন ছিল, ফোর্থটা দেখতে কেমন ছিল এবং ফিফথটা দেখতে কেমন ছিল। তো দেখো প্রথম জেনারেশনের ফোনগুলো কেমন ছিল। তো সর্বপ্রথম যখন বাণিজ্যিকভাবে যখন নেটওয়ার্ক চালু করা হয়, এবং প্রথম জাপানের একটা টেলিকমিউনিকেশন কোম্পানি এনটিটিসি, নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, 1979 সালে সর্বপ্রথমে ফোনটা বাজার আনে। তখন থেকে 1G নেটওয়ার্ক প্রবেশ করে, মানে ওয়ান জেনারেশন। 1G মানে কিন্তু ওয়ান জেনারেশন। তো এই ফোনটা অনেক বড় থাকে, এই ফোনটা অনেক অনেক মানে আমরা যে ফোনগুলো ইউজ করি এই ফোনের মতো না একটু। তো এই ফোনটা দেখার চেষ্টা করি, আমাদের ফার্স্ট জেনারেশন ফোনটা দেখতে কেমন ছিল। দেখো আমাদের ফার্স্ট জেনারেশন ফোনটা দেখতে এরকম ছিল, শুধু বাটন ছিল, বাটনে ক্লিক করে আমরা কথা বলতে পারতাম, এর বাইরে আর কোনো অপশন ছিল না। এটা ছিল আমাদের ফার্স্ট জেনারেশন ফোন। তখন চলে আসলো সেকেন্ড জেনারেশন ফোন। সেকেন্ড জেনারেশন কি, 1990 সালে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের ফোন আবিষ্কার হয় এবং 1991 সালে ফিনল্যান্ড দ্বিতীয় প্রজন্মই চালু করে। এবং সেই ফোনগুলোতে সর্বপ্রথম কি হয়, যে আমরা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে টেক্সট মেসেজ পাঠাতে পারি এবং মাল্টিমিডিয়া মেসেজ পাঠাতে পারি। দ্যাট মিনস আমরা ফোনটা দেখার চেষ্টা করি। দেখো আমরা আগের যে ফোনটা দেখছি, এই ফোনটাতে কিন্তু আমরা কোনো টেক্সট পাঠাতে পারতাম না, ফোনে কথা বলতে পারতাম, বাট এই ফোনটাতে আমরা কি করতে পারতেছি, বিভিন্ন টেক্সট পাঠাতে পারতেছি, আমরা কথা মানে কথাও বলতে পারতেছি, ইভেন মেসেজও করতে পারতেছি। এই ফোনগুলোকে বলা হয় সেকেন্ড জেনারেশন ফোন। এখন আমরা চলে যাবো থার্ড জেনারেশন ফোনে। তাদেরকে বলতেছি, আমি তোমাদের শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, তোমাদের কিন্তু এই যে জিনিসগুলো পড়তে হবে, যে জেনারেশনটা ওদের কি কি সিস্টেম চালু হয়, এমএমএস চালু হয়, ঠিক আছে। এসএমএস এর ফুল মিনিং তো সবাই জানো, শর্ট মেসেজ সার্ভিস, এবং এমএমএস এর ফুল মিনিংও জানো, মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তো মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস বিভিন্ন ধরনের হতে পারে তুমি কোনো ভয়েস মেসেজ করে পাঠাইছো, হতে পারে তুমি কোনো ছবি মেসেজ করে পাঠাইছো, হতে পারে তুমি কোনো ভিডিও মেসেজ করে পাঠাইছো। মাল্টিমিডিয়া কথাটার ভিতরে তিনটা জিনিস চলে আসে, ভয়েসও চলে আসে, অডিও চলে আসে, ভিডিও চলে আসে। তো তারপরে চলে আসো থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন ফোনগুলা, যে ফোনগুলো আসে এই ফোনগুলো কেমন থাকে আমরা বোঝার চেষ্টা করি। তো থার্ড জেনারেশন ফোনগুলো আপডেট থাকে। এই ফোনগুলোতে আমরা সবকিছুই করতে পারতাম মোটামুটি, আমাদের ক্যামেরা ছিল এটাতে, আমরা বিভিন্ন অডিও ভিডিও করতে পারতাম, আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতাম, আমাদের সব ধরনের সুবিধা ছিল এই ফোনগুলোতে, থার্ড জেনারেশন ফোনগুলোতে। এবং থার্ড জেনারেশন ফোনের মাধ্যমে মূলত আসলে মোবাইলের যাত্রা শুরু হয় এবং মোবাইলের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তারপরে চলে আসে ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন ফোনগুলো দেখতে কেমন ছিল, ফোর্থ জেনারেশন ফোনগুলো আরো একটু স্মার্ট। এবং যদি থার্ড জেনারেশন ফোনগুলোতে দেখো তোমরা, আগের আগের যে ফোনগুলো ছিল সেই ফোনগুলো সাধারণত আমাদের র্যাম থাকতো 1 GB বা 512, বা ক্যামেরা খুব নর্মাল থাকতো, ক্যামেরা হাই কোয়ালিটি ছিল না, বা প্রসেসর অনেক কম কোয়ালিটি ছিল। কিন্তু এখন যে ফোনগুলো দেখো, ফোর্থ জেনারেশন ফোনগুলো 3 GB 4 GB র্যাম থাকে, এবং এই ফোনগুলোতে হাই হাই কোয়ালিটি সফটওয়্যার ব্যবহার করা যায়, হাই কোয়ালিটি ক্যামেরা থাকে, মানে একটা কম্পিউটারে মোটামুটি যা থাকে আমাদের ফোর্থ জেনারেশন ফোনগুলোতে তাই দেওয়ার চেষ্টা করা হয়। এবং সর্বশেষ চলে আসো ফিফথ জেনারেশন। ফিফথ জেনারেশন ফোনগুলো দেখতে কিরকম দেখো, ফিফথ জেনারেশন ফোনগুলো, ফোর্থ জেনারেশন ফোনগুলোতে কিন্তু তোমার একটা কাভার আছে, কিন্তু ফিফথ জেনারেশন ফোনে কোনো কাভার নাই, সে মোবাইলের উপর থেকে পিছনে সবকিছু দেখা যায় এবং তুমি স্ক্রিনে সবকিছু কাজ করতেছে, মনে হচ্ছে একটা কাচের উপরে তুমি কাজ করতেছো।
এবং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে মূলত প্রথম জেনারেশন থেকে সিক্স জেনারেশন পর্যন্ত। টেকনোলজি প্রথম জেনারেশন একদম নর্মাল ছিল, সিক্স জেনারেশন, সেকেন্ড জেনারেশন একটু স্মার্ট করার চেষ্টা করছে, থার্ড জেনারেশন আর একটু স্মার্ট করার চেষ্টা করছে, ফোর্থ জেনারেশন আরো বেশি স্মার্ট করার চেষ্টা করছে, সর্বশেষ ফিফথ জেনারেশন। এবং দেখেন প্রত্যেকটা জেনারেশন ভিতরের টপিকগুলো আলোচনা করে নিই এই জন্য যে তোমরা তোমাদের বইয়ে সুন্দর করে প্রত্যেকটা গুছানো সাজানো আছে। এই জিনিসগুলো না তোমাদের আমি আগে আলোচনা করছি। আমি তোমাদেরকে শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন ফোনগুলো দেখতে কিরকম এবং কিভাবে একটা থেকে একটা চেঞ্জ হয়েছে। এবং তোমরা এই জেনারেশন সম্পর্কে বই থেকে আইডিয়া নিবে, তোমাদের বইয়ে দেখানো আছে প্রত্যেকটা ব্যাপার। তো আজকের মতো এতটুকুই। আমরা নেক্সট টপিক, আমাদের নেক্সট টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। আমাদের পরবর্তী ক্লাস আমরা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করবো।